এই বইটা কার কার পড়া শেষ হয়েছে? বইটা শেষ করা কিন্তু যথেষ্ট একটা কঠিন ব্যাপার, তাই না? মজার ব্যাপার হলো মেডিকেলের জন্য তোমার এই বইটাই পড়তে হবে। কেমিস্ট্রি হাজারিনাক স্যারের বই পড়তে হবে 2 পেপারের জন্য। সো মেডিকেল কেমিস্ট্রি আমরা কিভাবে পড়বো, কিভাবে কেমিস্ট্রি থেকে আসা 25 মার্কের এমসিকিউ আমরা খুব ভালোভাবে উত্তর করব, সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তুমি যদি কেমিস্ট্রি পড়তে গিয়ে সবার আগে এই বইয়ের যে কোনো একটা চ্যাপ্টার খুলে পড়া শুরু করো, তাহলে তোমার থেকে হতাশ এই পৃথিবীতে আর কেউ হবে না। তাই হতাশ না হতে চাইলে সবার আগে মেডিকেল কেমিস্ট্রি বইটা আগে হাতে নাও এবং যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে তুমি দেখো যে ওই চ্যাপ্টার থেকে বিগত বছরে মেডিকেল এবং ডেন্টালে কি ধরনের প্রশ্ন এসেছে। ফর এক্সাম্পল, আমরা যদি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা পরিবেশ রসায়ন, সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো একটু দেখি। বিগত বছর মেডিকেল এবং ডেন্টালে এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন আসে বারবার, যেমন বায়ুমণ্ডলের গঠন ও উপাদান, গ্যাসের আয়তন, চাপ, তাপমাত্রার এককগুলো, তারপরে গ্যাস সূত্র থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমরা যদি আরো কিছু টপিক দেখতে চাই, এখানে দেখো শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ, গ্যাস সিলিন্ডারজাতকরণে গ্যাস সূত্রের ব্যবহার, গ্রিন হাউস গ্যাস ও তার উপর প্রভাব। দেখো এই টপিকগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড থেকে দেখো কতবার প্রশ্ন এসেছে। তাই সবার আগে এই হাজারিনাক স্যারের বই থেকে শুধুমাত্র এই টপিকগুলো তুমি সবার আগে খুব সুন্দর করে পড়ে ফেলো, যেই টপিকগুলো এখানে বোল্ড করে লেখা আছে। বইটা পড়া শুরু করার আগে সবচেয়ে ভালো হয় তুমি যদি এমসিকিউ গুলোও একটু পড়ো, যে কি ধরনের এমসিকিউ আসলে আসে। যেমন এখানে একটা প্রশ্ন গত বছরই এসেছে, বায়ুতে সর্বাধিক ঘনত্বে বিদ্যমান নিষ্ক্রিয় গ্যাস কোনটা। তো তুমি বুঝতে পারছো যে কোন গ্যাস বায়ুমণ্ডলে বেশি আছে, কোনটা কি পরিমাণে আছে, সেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আবার এখানে একটা প্রশ্ন এসেছে কোনটি কক্ষ তাপমাত্রা, তাহলে যে কক্ষ তাপমাত্রা কোনটাকে বলা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আমরা যদি একটু আরো সামনে যাই, একটা প্রশ্ন আছে নিজের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তারপরে যেমন দেখো কোন বায়ুদূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়। এই ধরনের প্রশ্নগুলো মেডিকেলে বারবার আসছে। তুমি যদি মেন বই পড়ার আগেই এই এমসিকিউ গুলো দেখে ফেলো, তাহলে তুমি যখন মেন বইয়ে এই পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা পড়তে যাবে, তাহলে তুমি বুঝতে পারবা যে সবার আগে তোমাকে কোন টপিক গুলো শেষ করতে হবে। এবং তুমি বইটা খুলে ব্লাইন্ডলি সব পড়বা না, বরং যেই অংশ থেকে সবচেয়ে বেশিবার মেডিকেলে প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু তুমি পড়ে ফেলবে। আবার বই পড়ার সময় আমাদের অনেক সময় এমন হয় যে আমরা আসলে পড়ে যাচ্ছি কিন্তু বুঝতে পারি না যে কোন লাইনগুলো কিভাবে আমাদের পরীক্ষায় আসবে। এক্ষেত্রেও কিন্তু তোমাকে এই এমসিকিউ গুলো আগে দেখে নেওয়ার কাজটা অনেক বেশি হেল্প করবে। এভাবে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা তোমার বইয়ে যত পেজই দেওয়া থাক না কেন, তুমি সবার আগে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট লাইনগুলো খুব ভালো মতো পড়ে ফেলবা। এই টেকনিক ফলো করে তুমি যখন চ্যাপ্টারের একদম শেষ প্রান্তে আসবা, তখন তো তুমি ভাববা যে তোমার পড়া শেষ, কিন্তু পড়াটা আসলে কতটা ইফেক্টিভ হলো সেটা জানার জন্য তুমি আবারও মেডিটনিক বইটাতে ফিরে যাও। কারণ আমরা তো শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো দেখলাম, কিন্তু তোমার বেলায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো প্র্যাকটিস করতে হবে না? সেগুলো প্র্যাকটিস করার জন্য তুমি চলে যাবা এই অধ্যায় সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সেকশনে। এই সেকশনে গেলে তুমি দেখতে পাবা প্রতি পেজে 20টা করে প্রশ্ন এবং আনসার বক্স এভাবে করে দেওয়া আছে। একটা চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ দেওয়া আছে সবগুলো শেষ করার পর তুমি কত % মার্ক পাচ্ছ সেটা নিজে নিজে যাচাই করো। যে এমসিকিউ গুলো ভুল করেছো সেগুলো আলাদা করে মার্ক করে রাখো এবং আবারও হাজারিনাক স্যারের বই থেকে সুন্দর মতো পড়ে ফেলো। এভাবে করে তুমি যদি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে ফেলতে পারো, তাহলে 25-এ 25 পাওয়া তোমার জন্য কিন্তু খুবই ইজি হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখা ভালো, যত অ্যাডভান্স প্রিপারেশন নেওয়া শুরু করবা, তুমি কিন্তু তত বেশি টাইম পাবা নিজের প্রিপারেশনটাকে সুন্দর মতো গোছানোর। আমি তো শুধু কেমিস্ট্রির কথা বললাম, একইভাবে বায়োলজি, ফিজিক্স, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোও কিন্তু তুমি খুব সুন্দর মতো সলভ করে ফেলবা। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তুমি যদি মেডিটনিক বইগুলো ফলো করতে চাও, তাহলে এখনই কমেন্টে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো।